ফুলবানু, এ ফুলবানু, গাছ থাইকা নাইমা আয়। তোগো বাড়িতে কেরা জানি আইছে, মেলা খাউন নিয়ে আইছে। পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছিল ফুলবানু। নিজ থেকে নিজের প্রিয় সখী সেতারার কাছ থেকে উক্ত কথাগুলো শুনে ডাগর ডাগর চোখ জোড়া দিয়ে তাকায় ফুলবানু। তারপর মিষ্টি করে হাসল, সাথে সাথে বাম গালের টোল পড়ল। চমৎকার দেখালো সেই হাসি। আরেকবার পেয়ারাতে কামড় বসিয়ে তা চিবোতে চিবোতে ফুলবানু বলে, কেরা আবার আইব আমাকে বাড়িতে, তাও এত খাওন লইয়া? আমি তো কইবার পারি না। এইটা তুই পরে চিন্তা করিস, আগে গাছ থাইকা আয়, তারপর তোগো বাইতে চল। তুই গেলে তোরে খাউন দিব, তোর থাইকা আমারও দিস কিছু। সেতারার কথায় পেয়ারা গাছ থেকে লাফ দিয়ে নামলো ফুলবানু, বলে, চল দেখে আসি কেরা আইলো। দুই বান্ধবী চলল ফুলবানুর বাড়ির দিকে। যাওয়ার পথে দুই বান্ধবীর সেই কত সত্য কথা। তারপর সেই কথার মাঝেই খিলখিল করে হেসে ওঠে তারা। তাদের প্রাণোচ্ছল হাসিতে যেন গ্রাম বাংলার প্রকৃতিও হেসে ওঠে। আজগর আলী শিকদারের পাশে বসে আছে রশিদ। সে প্রচণ্ড বিরক্ত, তবুও আব্বারও অনেক ভয় পায় সে, কিন্তু নিজের মনের বিরুদ্ধে যেতে পারবে না সে। আব্বা তাকে কেন জোর করে মেয়ে দেখাতে নিয়ে আসলো, আর এও বলছে তাকে এই মেয়েকেই বিয়ে করতে হবে। রশিদ মনে মনে সাহস জুগিয়ে আজগর আলী শিকদারের কানে কানে আস্তে করে বলে, আব্বা, আমি বিয়ে করতাম না, কি আর লাগে আমারে জোর করতেছেন? আজগর আলী ছেলের দিকে রাগে চোখে তাকালো। আব্বার এই রাগে চোখ দেখেই রশিদ আর কিছু বলার সাহস পেল না। বুঝলো বিয়ে নামক দড়ি দিয়ে তার আব্বা তাকে বাঁধবেই। আম্মা, ও আম্মা, কেরা বলে আইছে আমাকে বাড়িতে? নতুন মেহমান। উঠান থেকে একটা ছোট্ট মেয়ের কণ্ঠ পেয়ে রশিদ সেদিকে তাকায় দরজা দিয়ে। দেখে উঠানে একটা মেয়ে নিজের মাকে ডাকছে। মেয়েটার শরীরে জড়ানো লাল টুকটুকে শাড়ি, কিন্তু ব্লাউজ নেই। ব্লাউজ ছাড়া পেঁচানো শাড়িতেও বেশ সুন্দর দেখাচ্ছে। ফিতে দিয়ে কি সুন্দর করে দুটো বেনুনি করা। ছোট ছোট বাচ্চা সুলভ কাজল কালো আঁখি দুটো দিয়ে যেন মায়ার রাজ্য মনে হলো রশিদের কাছে। সেই সাথে ঠোঁটের ওপরে বড় একটা কালো তিল যেন চেহারার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে মেয়েটার। রশিদ তাকিয়ে রইল মেয়েটার দিকে। এদিকে ফুলবানু ডাকতেই আছে নিজের মাকে। ফুলবানুর মা মেয়ের ডাকে দ্রুত ছুটে এলেন। মাথায় তার দেওয়া এক হাত লম্বা ঘোমটা, তা দিয়ে তিনি স্পষ্ট সব দেখতে পাচ্ছেন কিনা তা বোঝা মুশকিল, কিন্তু দ্রুত মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন পেছনের দরজা দিয়ে। ফুলবানু তার মাকে একের পর এক প্রশ্ন করেই চলেছে। আম্মা, আমগো বাড়িতে বলে কেরা বেড়াইতে আসছে, অনেক খাওন নিয়ে আইছে। আম্মা, আমারে দাও না গো, আমি আর আমার সখী সেতারা ভাগ কইরা খাইতাম। ফুলবানুর মা মেয়েকে ধমকে উঠল। ফুলবানু মুখ বাঁকালো। তার আম্মা কি বলছে সে ঠিক বোধগম্য করতে পারল না, কিন্তু মস্তিষ্ক জানান দিল যে তার মা বিয়ের কথা বলেছে। ফুলবানু উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আম্মা, আমার বিয়া হইব, আমি বউ সাজুম। ওই যে আমি আর সখী আমগো পুতুল গো বিয়া দিই, আমারও পুতুল বিয়া দিবা? ফুলবানুর মা নতুন একটা শাড়ি হাতে মেয়ের দিকে তাকালেন। চোখে তার জল চিকচিক করছে। মেয়েটা তার অনেক ছোট, মাত্র 9 বছর। এতটুকু মেয়েকে বিয়ে দিয়ে দিবে? তার মেয়েটা কি ভালো থাকবে? নিজেকে কি মানিয়ে নিতে পারবে? কিন্তু এত ভালো সম্বন্ধ আইছে, ছেলেও হীরার টুকরা, গায়ের রং একটু ময়লা, তাতে কি? মেয়ে তো তার রাজ কপাল, না হলে এত বড় নাম ডাকওয়ালা বাড়ির ছেলের জন্য তার মেয়ের হাত চাইতে আসবে তারা? এটা স্বপ্নেও ভাবেনি।
চোখের কোণে জল মুছে নিয়ে মেয়ের দিকে নতুন পেটিকোট আর ব্লাউজ এগিয়ে দিয়ে বলল। ফুলবানু খুশিতে লাফিয়ে উঠল। এই শাড়ি তার আব্বা তাকে ঈদের দিন দিয়েছিল, কিন্তু সে একবারই পরতে পেরেছে, মা তাকে আর দেয়নি। আজ আবার পরবে শাড়িটা। ফুলবানু দ্রুত পেটিকোট আর ব্লাউজ পরে নিল। এমনিতেই সে ব্লাউজ পরে না, তার ব্লাউজ মাত্র 2টা। আজ তার মা তাকে পরতে বলেছে, সেই সুযোগ কি হাতছাড়া করবে? ফুলবানুর মা ফুলবানুকে সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিল। তারপর সেতারাকে বলল ফুলবানুকে সাজিয়ে দিতে। তখনকার আমলে আর কি বা সাজ হবে? স্নো, লিপস্টিক আর কাজল, এইগুলোই ছিল তাদের জন্য সাজানোর সামগ্রী। ফুলবানুকে সাজানো হলে সেতারা ফুলবানুর সামনে আয়না ধরল। সেতারা বলে, ইস রে ফুলবানু, তোরে দেখতে কি যে সুন্দর লাগতাছে, একেবারে শহরের মাইয়া গুমতো। এমনিতেও তুই অনেও ধবধবেয়া সাদা, হের লাইগা তোরে আরো সুন্দর লাগতাছে। ইস, আমি যদি তোর লাহান এমন সাদা হইতাম। ফুলবানু রাগ দেখালো, বলল, নিজের কাছে নিজেরই সুন্দর বানাবি, তাইলে দুনিয়াতে হগলে তোরে সুন্দর কইব। তোর গায়ের রং একটু ময়লা, তাতে কি? তুই কত সুন্দর তুই জানোস? আমার বড় ভাইজানের বউ বানামু তোরে। আমি আম্মারে কইমু কথাটা, কিন্তু মনে থাহে না। সেতারা লজ্জা পেল, বলল, তোর বড় ভাইজান কত সুন্দর, কত সাদা, আমার মতো কালারে বিয়া করবো নি? আরে করব, আমি আম্মারে কমু। দুই বান্ধবী যখন কথা বলায় ব্যস্ত, ফুলবানুর মা একজন মহিলাকে নিয়ে ঘরে ঢুকলেন। ফুলবানু আর সেতারা কথা বলা বন্ধ করে দিয়ে সেদিকেই তাকালো। মহিলাটি দেখতে সুন্দর, ফুলবানুর পছন্দ হয়েছে। মহিলাটি এসে ফুলবানুর সামনে দাঁড়িয়ে ফুলবানুর মাকে উদ্দেশ্য করে বললেন, এইটাই কি আমাগো ছোটনের বউ হইব? ফুলবানুর মা মাথা ঝাঁকালো। মহিলাটার চোখ খুশিতে ভরে উঠল। মাশাল্লাহ মাশাল্লাহ, ভারী মিষ্টি মেয়ে, আমার তো এক দেহাতেই পছন্দ হইয়া গেছে। আমি যাইয়া ছোটনের আব্বারে কইয়াহি, আমার ছোটনের বউ আপনাগো মাইয়াই হইব। ভদ্র মহিলা খুশিতে চলে গেলেন। এদিকে অবশ দুই বালিকা কিছু না বুঝেই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আজগর আলী স্ত্রীর কথা শুনে খুশি হলেন। মেয়ে নাকি মাশাল্লাহ, আর কি চাই? এইবার পাকা কথা বলেই সব সেরে ফেলা ভালো। আজগর আলী হাসি মুখে নান্নু মিয়াকে বলেন, মাইয়া লাখে লাখে, আমার বিবি থেকে শুনলাম আমরা রাজি। অহন আপনারা যা রাজি থাকলে আমরা আগাইতে চাই। নান্নু মিয়া তো আগে থেকেই রাজি। তার মেয়ের এত বড় ঘরে বউ হবে, রাজ রানী হয়ে থাকবে। কোনো বাবাই তার মেয়েদের খারাপ চায় না, বরঞ্চ সবচেয়ে ভালোই চায়। নান্নু মিয়া কৃতজ্ঞতার সহিত বললেন, আলহামদুলিল্লাহ, আমাগো কোনো আপত্তি নাই। এখন আপনারা আমার মাইয়ারা কবে নিবেন সেইটা পাকাপোক্ত করেন। আজগর আলী একটা মিষ্টি হাতে তুলে নিয়ে নান্নু মিয়াকে খাওয়ালেন। আনন্দ উল্লাস করে বললেন, আলহামদুলিল্লাহ, এখন তাইলে ঘরের লক্ষ্মী যত তাড়াতাড়ি ঘরে তুলুম সেইটাই ভালো। আমি চাই আগামী 1 সপ্তাহের ভিতরে আপনার মাইয়ারে আমগো পোলার বউ কইরা নিয়ে যাইতে। টাকা পয়সার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করুম। আমার পোলার বিয়া পুরা গ্রামের মানুষ জানবো। নান্নু মিয়ার খুশিতে চোখে জল এসে পড়েছে। এত ভালো একটা পরিবারের মাঝে তার মেয়েটা যাবে, কি ভাগ্য তার মেয়ের। আজগর আলী বললেন, বিয়ে সাহেব, এখন তাহলে আসি, গ্রামের মানুষেরে দাওয়াত দেওয়ান লাগবো। জানেনই তো আমগো নাম ডাক অনেক। নান্নু মিয়া নাকচ করলেন। এইটা কোনো কথা কইলেন বিয়াই? না খাইয়া যাইতে দিমু না? না না, অন্যদিন আইয়া পেট পুরাইয়া খামু। আজকে মেলা কাজ আছে, হের লাইগাই কইতেছি। নান্নু মিয়া আর কি বলবেন, নামি দামি ঘরের মানুষ,
তাদের অনেক কাজ থাকে। পরিস্থিতি বুঝে তিনি মেনে নিলেন। আজগর আলী শিকদার তার স্ত্রী আর ছেলেকে নিয়ে রওনা দিলেন। এদিকে রশিদের মনটা উদাসীন। তার আব্বা একবারও তার কাছে মতামত চাইল না। কেন এমন জোর করতেছে? হঠাৎ রশিদের নজর গেল উঠানের আম গাছের নিচে কুতকুত খেলতে থাকে সেই মেয়েটার দিকে। এখন কি সুন্দর শাড়ি পরেছে ব্লাউজ দিয়ে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দেওয়া, এখন আরো সুন্দর দেখাচ্ছে। রশিদ যখন ফুলবানুকে দেখতে ব্যস্ত, তখন তার মার কথায় অবাক হয় সে। ছোটনের আব্বা, ওই যে দেহ তোমার পুতের বউ, এইটা ওই যেই মাইয়াটা কুতকুত খেলতাছে। আজগর আলী বলেন, মাশাল্লাহ, আমার বেটার বউ তো দেখি পরীর লাগান সুন্দর। যাক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রশিদ চমকিত দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাহলে রশিদের বউ হবে? এত সুন্দর বউ হবে রশিদের? মেয়ে দেখতে পুতুলের মতো। ইস, তার মতো কালো ছেলের কপালে এমন সুন্দর পরীর মতো বউ আছে। জানলে রশিদ কবে এই বিয়েতে রাজি হয়ে যেত। ফুলবানুকে দেখে রশিদের মন ভালো হয়ে গেল একদম। এখন সে বিয়ের জন্য সবার আগে রাজি। নিজেই নাচতে নাচতে সবাইকে বলে বেড়াচ্ছে, এই জানোস আমার বিয়া, আমার বউটা না পরীর লাহান সুন্দর। হিস, কি সুন্দর দেখতে রে। কবে যে আমার বউটারে আমার কাছে আনুম, আমি সেই আশায় আছি। রশিদের এমন বিয়ে পাগল কথা শুনে তার বন্ধুরা হাসতে হাসতে লুটোপুটি খায়। মাঝে কেটে গেছে 2-3 দিন। রশিদ তো পুরো পাগল একদম ফুলবানুর জন্য। এ কদিনে সে ফুলবানুকে দেখতে পারেনি, তাই আজ সিদ্ধান্ত নিয়েছে সে ফুলবানুকে দেখতে যাবে। যা ভাবা সেই কাজ। সন্ধ্যা মানে গ্রামে রাত হয়ে গেছে। উঠানে দাদির সাথে চকিতে শুয়ে গল্প করছে ফুলবানু। গরম পড়েছে খুব, তাই উঠানে ঘুমাবে সিদ্ধান্ত নিয়েছে তারা। বাড়ির চারদিকে বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দেওয়া এবং তার উপরে সুপারি গাছের পাতা দেওয়া, তাই কিছু দেখা যায় না। অবশ্য কেউ সেটা ইচ্ছে করে সরালে সেটা অন্য ব্যাপার। ফুলবানু হাত পা নাড়িয়ে দাদির সাথে এটা সেটা বলছে, আর তাকে মুগ্ধ হয়ে দেখছে 18 বছরের যুবক রশিদ। তার সাথে বন্ধুরাও আছে, কিন্তু তাদের উকি দেওয়া নিষেধ। তার বউ সেই দেখবে। ইস, পিচ্ছি বউটাকে কি সুন্দর দেখাচ্ছে চাঁদের আলোয়। ডাগর ডাগর চোখ জোড়ায় দুষ্টুমির ছাপ স্পষ্ট। ফুলবানু বলতেছে, জানোস বুড়ি, মা কইছে আর 4 দিন পর নাকি আমার পুতুল বিয়া হইব। দাদি বললেন, তোর ছেড়ি এড়ি কি কচ? আরে হ, আম্মাই কইছে। তোর আম্মাই কুসু কইছে 4 দিন পর তোর বিয়া হইব। সত্যিকারের বিয়া? তোর পুরুষ পোলা তোরে বিয়া কইরা সাথে কইরা লইয়া যাইব? ফুলবানু নিষ্পাপ আখি জোড়ায় বিস্ময় নেমে এলো। দাদি কি বলছে তা ঠিক বুঝতে পারছে না। সে বলল, দাদি কি কইডি? আমি কিছু বুঝছি না। দাদি রসিকতা করে বললেন, হ, এখন কিছুই বুঝবার পারবা না। পুরুষ পোলা যখন সোহাগ দিব তখন ঠিকই মেয়ের লাহান গইলা যাইবা। বুড়ি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি সব কও? আমি যাইতাম না কারো লাগে। দাদি ফুলবানুর মাথায় সযত্নে হাত বুলিয়ে দিলেন, মনে মনে বললেন, সেরে রে এইটাই যে মায়া গো ভাগ্য, বিয়া হইলে পরে ঘরে যাইতে হইব। দাদি দীর্ঘশ্বাস ছাড়লেন। নাতিনটা আর 4 দিন পরেই তাদের বুকটা খালি করে চলে যাবে। আহা, মেয়েদের জীবন। হঠাৎ বেড়ার সুপারি গাছের পাতা নড়ে উঠল, যার ফলে খসখস শব্দ হলো। ফুলবানুদের চকির পাশেই আরেক চকিতে ঘুমাচ্ছিল ইকবাল। ইকবাল ফুলবানুর ভাই। সে আওয়াজটা স্পষ্ট শুনেছে, কিন্তু যেদিক থেকে শব্দটা এসেছে সেই দিকে ঘুটঘুটে অন্ধকার, তাই কিছু দেখা যাচ্ছে না। এদিকে ফুলবানুকে দেখতে এতটাই মত্ত ছিল যে রশিদ তার আর কোনো দিকেই ধ্যান নেই। এদিকে তার বন্ধুরা তাকে ডেকেই চলেছে। শেষে না পেরে রশিদের এক বন্ধু দিল এক ধাক্কা রশিদকে। রশিদ মুখ থুবড়ে পড়ল তো পড়লই,
একেবারে বেড়ার উপরে। রশিদের মাথা বেড়ার ফাঁকে আটকে গেল। এখন কি করবে? হায় হায়, মাথাটাও বের করতে পারতেছে না। রশিদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হারামজাদারা আমারে টাইনা বাইর কর, আমার কল্লা বেড়ার ফাঁকে আটকাই গেছে। ইকবাল হারিকেনটা হাতে নিয়ে রশিদের দিকে এগিয়ে যাচ্ছে। তা দেখে রশিদের পান যায় যায় অবস্থা। অবশেষে অনেক কষ্টে রশিদকে টেনে বের করতে সক্ষম হলো ওর বন্ধুরা। ইকবাল আসার আগেই তোর। ইকবাল দ্রুত চেঁচালো। দাদি বলে উঠল, ঘুমাই যা ফেরা, কোনো কুত্তা হইব মনে হয়। ধান খেতে আওল দিয়া হাঁটছে রশিদ আর তার বন্ধু। রশিদ ঘাড় কাত করে হাঁটছে, তার ঘাড়ে হাত দিয়ে ব্যথা জায়গায় ডলছে। ইস, অনেক ব্যথা পেয়েছে সে। রশিদের এক বন্ধু বলে উঠল, শালা নিজে ওর সুন্দরী বউরে দেখতে যাইয়া আমাকেও ফাঁসাই দিতে চাইছিল, ভাগ্যের জোরে বাইচা গেছি। রশিদ ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, আরে কইস না, যেই দুঃখ পাইলাম, তবে এইটুকু দুঃখ কিছু না। আমার বউটারে তো দেখবার পারছি, এইটাই অনেক। হারামি, তুই তো একলা একলাই দেখলি, আমাকে তো একটু ভাবি জানরে দেখতে দিতে পারতি। হুর, হালার ঘরে হালা, আমার বউ আমি দেখুম, তোরা দেখবি কেন? আবার চান্দের মতো বউটার নজর লাগা যাইব। বন্ধুর এক কথায় দু কথায় বলে ঝগড়া করতে করতে চলে গেল বাড়িতে। রশিদ মনে লাললীন স্বপ্ন বুনে ফেলেছে। ও গো, আমার পরিটা তোমারে আমার বুকের মাঝে ঢোকায় বসায় রাখুম। দেখতে দেখতে কেটে গেল 4 দিন। আজ রশিদ আর ফুলবানুর বিয়ে। ফুলবানুরে সুন্দর করে বেনারসি শাড়ি পরানো হয়েছে। সোনু, লিপস্টিক, কাজল, টিপ, আলতা আর গয়না দিয়ে সাজানো হয়েছে। কি যে সুন্দর দেখাচ্ছে, যেন আসমানের হুড় পরি। পিচ্ছি পুতুল বউ লাগছে। ফুলবানুকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। তার পাড়ার ভাবিরা কত শত কথা বলছে, তার কিছুই ফুলবানুর মাথায় বোধগম্য হয় না। সে ব্যস্ত তার প্রিয় সখী সেতারার সাথে কথা বলায়। 2 বান্ধবী লটর পটর করতেই আছে। হঠাৎ বাহির থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ঘরের সবাই ব্যস্ত হয়ে পড়ল। জামাই আইছে, জামাই আইছে। হুল্লোড় করতে করতে এক নিমিষেই ঘর ফাঁকা। সাদা পাঞ্জাবি পরে, মুখে রুমাল, মাথায় টুপি দিয়ে বরবেশে হাজির রশিদ। ঠোঁটে লেগে আছে তার অমায়িক হাসি। তাকে নিয়ে সুন্দর করে জড়ি দিয়ে সাজানো মাচায় বসানো হলো। সে চারপাশ দেখছে, কিন্তু কাঙ্ক্ষিত মুখটি দেখতে না পেয়ে বড় ভাইকে বলল, ভাইজান, আমার বউটারে আরে না কেন? আমি দেখতাম ওরে কত সুন্দর লাগতেছে দেখতে। রশিদের বড় ভাই দিল এক ধমক। রশিদ মুখ কাচুমাচু করে বসে রইল ধমক খেয়ে। সে বুঝে না ও কি এমন বলল, নিজের বউরেই তো দেখতে চাইতাছে। কিছুক্ষণ পর কাজী আইলো, বিয়ে পড়ানো শুরু হলো। রশিদকে কবুল বলতে বললেই সে 32 পাটি দাঁত বের করে দিল একটা হাসি, তারপর ফরফর করে কবুল বলে দিল। রশিদ আর ফুলবানু মোহরানা ধার্য করা হলো 3000 টাকা। এখন কবুল বলার পালা কনের। তো সবাই কনের কাছে গেল। ফুলবানু রুমে প্রবেশ করতেই সবাই অবাক। এ কি, ফুলবানু কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ফুলবানুকে পাওয়া গেল না। ফুলবানুর মা তো কান্নাকাটি শুরু করে দিল। বারবার বলতেছে তাদের দোষের কারণে মনে হয় তার মেয়েটা কষ্ট পেয়ে চলে গেছে। নান্নু মিয়া দিল এক ধমক স্ত্রীকে। বরযাত্রীর কানেও পৌঁছে গেল যে কনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনা মাত্রই রশিদ ভ্যা ভ্যা করে কান্না করে দিও আর বলল, বউ, ও বউ, তুমি কই গেলা বউ? আমার বউ কই গেল? আল্লাহ গো, আমার এমন পরিল্লাহান বউটারে কি সিলে মুখে কইরা লইয়া গেল গা? ওরে সিল আমার বউটারে দিয়া যা। এমনিতেই পরিস্থিতি খারাপ, তার উপরে ছেলের এমন বেহুদা আহাজারি। রশিদ ধমক খেয়েও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, নাকের রুমাল চেপে। কোথায় গেল তার পিচ্ছি বউটা? কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে জানালো উত্তর দিকে খেলার মাঠে ফুলবানুকে দেখেছে সে। কথাটা শোনা মাত্রই মাচা থেকে উঠে দৌড়ালো রশিদ। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, এই তোরা সর, আমার বউরে আমি আনতে যাবো। রশিদ আগে আগে হাঁটছে।
এমন একটা ভাব নিয়েছে যেন সে কোনো রাজা মহারাজা। পিছে পিছে বেশ কয়েকজন আসছে। উত্তর দিকে মাঠে গিয়ে রশিদের নজর পড়ল ফুলবানুকে। রশিদ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। এদিকে মাঠে এক্কা দোক্কা খেলতেছিল ফুলবানু। বেশ মনোযোগ দিয়েই সে খেলছে। ভাবতেই অবাক, বেনারসি গায়ে বিয়ে সাজে ফুলবানু মাঠে এসে এক্কা দোক্কা খেলছে, ভাবা যায়? হঠাৎ খেলার মাঝে রশিদ দ্রুম করে লাফিয়ে ফুলবানুর সামনে আসলো আর খপ করে তার হাতটা ধরে বলল, বউ তুমি এইখানে কি করো? চলো আজকাল আমাকে বিয়া লও হক করে বইয়া রইছি, তোমার কবুল কওয়া বাকি। এদিকে ফুলবানু ভয় পেয়েও ও মাগো বলে লাফিয়ে উঠল। বেচারি প্রচুর ভয় পেয়েছে। বুকে থুথু দিয়ে বলল, আই 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 কেডা আপনি? হ্যাঁ ছাড়েন আমারে, আমি এক্কা দোক্কা খেলতাছি দেখেন না? আমি খেললা লই, হ্যার পর বিয়া হইব। আর আপনার লগে কি এর বিয়া? হ্যাঁ আমার স্বামী মেল্লা সুন্দর, দাদি কইছে। আমনে তো কাল্লা বাডা, আন্নারে কে বিয়া করব? হ্যাঁ। ফুলবানু আবারও যেতে নিলে রশিদ ওকে উল্টো দিক থেকে কোমর জড়িয়ে ধরল। তারপর ফুলবানুকে টানতে টানতে বলল, বউ গো আগে কবুল কইয়া লও, এরপর দরকার পড়লে আমরা দুজনে মিল্লা এক্কা দোক্কা খেলুম। এদিকে ফুলবানুর চিৎকার দিচ্ছে সে যাবে না রশিদের সাথে। সে না পেরে একটা ছোট গাছে শক্ত করে ধরল আর চেঁচিয়ে পড়ল, আমারে কাল্লা বেড়া, আমি যাইতাম না আপনার লগে। আম্মা আমারে বাঁচাও। এদিকে রশিদ ও নাছরবান্দা সে ফুলবানুকে ছাড়বেই না, সাথে করে নিয়ে যাবে। ফুলবানুর নজর হঠাৎ পড়ল একটা লাঠির ওপর। বহু কষ্টে লাঠিটা নিয়ে কোনো রকম পেছন ফিরেই দিল রশিদের কপালে পাড়ি। রশিদ ফুলবানুকে ছেড়ে দিয়ে আম্মা গো বলে কপাল চেপে ধরল। এদিকে ফুলবানু তো দৌড়, কিন্তু বেশি দূর যেতে পারল না, কারণ সামনেই তার বাবা মানে নান্নু মিয়া দাঁড়িয়ে আছে। নান্নু মিয়া কোনো কিছু না বলেই মেয়েকে কাঁধে তুলে নিল। পিছন পিছন রশিদ আসছে, তার কপাল ফুলে গেছে। ওর ভাইজান রশিদকে ধরে ধরে আনছে। ফুলবানু চেঁচাচ্ছে, আব্বা আমারে সাইরা দেন, আমার খেলা এখনো শেষ হয় নাই, ছাড়েন আব্বা। ফুলবানুর আর রশিদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। ফুলবানুকে অনেক বুঝিয়ে শুনিয়ে কবুল বলানো হয়েছে। এখন ফুলবানুর বিদায়ের পালা। পালকি আনা হয়েছে। রশিদের মুখ থেকে হাসি সরছেই না, মনে হচ্ছে সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। ফুলবানুকে জড়িয়ে ধরে কাঁদছে ওর মা। ফুলবানু কিছুই বুঝতে পারছে না কেন কাঁদছে ওর মা। ফুলবানু মাকে জড়িয়ে ধরে বলল, আম্মা তুই কি আর লাই কান্তাছ? ফুলবানুর মা কিছুই বললেন না। দুহাতে মেয়ের মুখমণ্ডল স্পর্শ করে গভীর মমতা নিয়ে চুমু খেলেন। তারপর সারা চোখে মুখে চুমু খেলেন। নান্নু মিয়ার ইব্রাহিম আড়ালে দাঁড়িয়ে কাঁদছেন। দাদিটাও কাঁদছে। এত কিসের কান্না? ফুলবানু কি মরে গেছে যে সবার এত কাঁদতে হবে? ফুলবানু মাকে সবাই ধরে সামলালেন। তিনি এখনো কাঁদছেন। দাদি আসলেন ফুলবানুর কাছে। সস্নেহে ফুলবানুর মাথায় হাত বুলিয়ে দিলেন। শাড়ির আঁচল দিয়ে চোখ জোড়া মুছে বললেন, হো সেরি স্বামী জাগইব হিয়াই শুনবি, স্বামীর কথার খেলা বউবি না, তাইলে আল্লাহ বেজার হইব। হর হরি শ্বশুর শাশুড়ি যা কইব হেয়াই মাইনা চলবি। সবসময় মাথায় ঘোমটা দিয়া থাকবি, নামাজ কালাম ঠিক মতো পড়বি। আর হওয়ার বাড়ি শ্বশুর বাড়ি যাইয়া এমন পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি কমিটিস। ফুলবানু ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে দাদির মুখ পানে। ওর এইসব কথাগুলো বোঝার চেষ্টা করছে। দাদি ফুলবানুর কপালে চুমু খেয়ে আদুরে ভাবে বললেন, সাবধানে থাকবি, স্বামী আদর সোহাগ দিলে কানবি না, ঠিক আছে? বাহির হতে চেঁচামেচির আওয়াজ আসছে। ফুলবানুকে নিয়ে যাবে এখন। নান্নু মিয়া আর ইব্রাহিম এগিয়ে আসলো ফুলবানুকে নিতে। দাদি আর ফুলবানুর মা মুখে কাপড় চেপে কাঁদছেন। নান্নু মিয়া ফুলবানুর হাত আর রশিদের
হাত এক জায়গায় রেখে কান্না জড়িত গলায় নিজের মেয়েকে খেয়াল রাখার কথা বলছেন। এইবার ফুলবানুর চোখেও পানি এসে পড়েছে। প্রিয় মানুষদের চোখের পানি কয়জনই বা সহ্য করতে পারে? ইব্রাহিম এইবার বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ফুলবানুকে নিয়ে পালকিতে বসালো। পালকির পর্দা টেনে দেওয়া হয়েছে, তাই ফুলবানু কিছুই দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ বাদে রশিদ এসে পালকিতে উঠে বসতেই ফুলবানু চোখ বড় বড় করে তাকালো। দ্রুত বলে, আপনি এইখানে কি করেন? হ্যাঁ, বাইর হন কইতাছি। রশিদ দাঁত কেলিয়ে হাসলো, বলল, আমি বাইরে যাবো কি আত্তে? আমি তোমার স্বামী আর তুমি আমার বউ, একেবারে চান্দের লাহান বউ আমার। ততক্ষণ পালকি কাঁধে তুলে নেওয়া হয়েছে, লোকজন চলা শুরু করে দিয়েছে। উপলব্ধি করতে ফুলবানু কান্না করতে শুরু করে দিল। পালকির পর্দা সরিয়ে পিছন ফিরে বাবা আর ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে বলে, আব্বা, আমারে নিয়া যাও, আমি যাইতাম না, হেরা আমারে কই লইয়া যাইতাছে। ভাইজান, আমি তোমার কাছে যামু, আমি আম্মার কাছে যামু, পালকি থামাতে কও, আমি যাইতাম না আব্বা। আল্লাহ রে, এই আপনারা পালকি থামান, আমার কই দেন, আমি আমার আম্মার কাছে যামু। ফুলবানু গলা কাঁপিয়ে কাঁদছে। নান্নু মিয়া ইব্রাহিমও কাঁদছেন। নিজেদের কলেজার টুকরাকে আজ অন্যের হাতে তুলে দিয়েছেন চিরতরে। তার মেয়েটা আর তাদের রইল না, আসলেও আসবে অতিথি হয়ে। হায়, এ কেমন ভাগ্য! কেন মেয়েরা পর হয়ে যায়? ফুলবানু কাঁদতে কাঁদতে পালকিতি থেকে লাফ দিতে উদ্যত হতেই রশিদের ভাই বলে, কথা বলতে দেরি। রশিদ ফুলবানুকে দুহাতে জাপটে ধরতে দেরি হয়নি। ফুলবানুর কান্না এতে আরো বেড়ে গেল। ফুলবানু বলল, সারেন আমারে আমার আম্মা আব্বার কাছে দিয়ে আহেন, আমি আমার আম্মা আব্বার কাছে যামু। আমারে কেন ধরছেন? ধরবেন না, ছাড়েন। রশিদ মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের স্ত্রীর দিকে। ইস, কত ছোট্ট একটা বউ তার। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসবে, একটু কাঁদতে দিবে না। হঠাৎ রশিদ ফুলবানুর কপালে চুমু খেলো। ব্যাস, ফুলবানুর কান্না থামিয়ে ডাগর আখি জোড়ায় বিস্ময় নিয়ে তাকালো রশিদের দিকে। রশিদ হেসে বলে, দেখবো, একদম কাঁদবি না। তুই কানলে আমার কষ্ট লাগে। কেন কান্দোস? আমি কি তোরে মারছি না গাইল্লাইছি? কিছুই করি নাই তো, তাহলে কান্দোস কে? কানবি না, আমি তোরে নতুন পুতুল কিনা দিব মেলার থাইক্কা। পুতুলের কথা শুনে ফুলবানুর কান্না থেমে গেল। তাও ভেজা গলায় বলে, সত্যি কিনা দেবেন? রশিদ হাসলো, বলল, হ, কিনা দিব, কিন্তু কানলে দিব না। ফুলবানু চোখ মুছে নিল, তারপর বলল, কান্দুম না, তাইলে পুতুল দিবেন? হ, দিমু। ফুলবানু আর কাঁদল না, তবুও মা বাবার জন্য মনটা কেমন কেমন করছে। এই লোকরা কেন তাকে নিয়ে যাচ্ছে, এর প্রশ্নের উত্তর ফুলবানুর কাছে নেই। কিছুক্ষণ পর পালকি থামলো। রশিদ নেমে গেল পালকি থেকে। বাহিরে হইচই হল্লোড়। ফুলবানুর শ্বশুর বাড়ি বেশি দূরে না, যেতে মাত্র 20 মিনিট লেগেছে। বাড়ির মহিলারা এসে ফুলবানুকে পালকি থেকে নামালো। সবাই ফুলবানুর রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ। সবগুলো নিয়মকানুন মেনে ফুলবানুকে বরণ করা হলো। সন্ধ্যা নেমে এসেছে। ফুলবানু বেলি আর গোলাপ ফুল দিয়ে সাজানো ঘরে বসে আছে। তাকে বিয়ের শাড়ি বদলে দিয়ে পাতলা একটা সুতির শাড়ি পরানো হয়েছে। মুখে কোনো সাজ নেই, শুধু চোখে একটু কাজল দেওয়া। এতেই যেন অপরূপ সুন্দর লাগছে। হারিকেনের আলোতে ফুলবানুর মুখটা হলদিত হয়ে আছে, স্নিগ্ধ দেখাচ্ছে। বাড়ির ভাবিরা যাওয়ার আগে ফুলবানুকে নফল নামাজের কথা বলে গেছে। রশিদ আসলো, নামাজ পড়ে নিতে বলেছেন। ফুলবানুর ঘুম পাচ্ছে, ঘুম এসে চোখে দেখতে পাচ্ছে না কিছু। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে ঘুম চোখে চেয়ে দেখলো রশিদ এসেছে। ফুলবানুর ঘুম উড়ে গেল। সে ভয়ে ভয়ে তাকাচ্ছে রশিদের দিকে। এই একলা ঘরে ফুলবানুকে কেন রশিদের সাথে রাখা হলো? ফুলবানুর ভয় করছে, সাথে কান্নাও পাচ্ছে। বাবা মার কথা মনে পড়ছে।
রশিদ আসতেই ফুলবানু আস্তে করে উঠে জায়নামাজ বিছিয়ে নিল। রশিদ আসার সময় অজু করে এসেছে, তাই নিঃশব্দে ফুলবানুর সামনে দাঁড়িয়ে দুজনে মিলে নামাজ পড়ে নিল। নামাজ শেষে ফুলবানু জায়নামাজেই বসে রইল। রশিদ চকিতে বসে আছে। রশিদ ডাকলো, ফুল বউ, ও ফুল বউ, চকিতে আইয়া বয় আমার পাশে। ফুলবানুর ভয় করছে। দাদি বলেছেন স্বামীর কথা শুনতে, তাই সেই অনুযায়ী ভয়ে ভয়ে রশিদের সামনে গিয়ে বসলো। হঠাৎ রশিদ পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে ফুলবানুর হাতে ধরতেই ফুলবানু চিৎকার করে উঠল, সাথে সাথে কেঁদেও দিল। ফুলবানুর ভীষণ ভয় করছে। ফুলবানুর কান্না শুনে পাশের বারান্দা থেকে রশিদের মা উঠে এলেন, দরজা ধাক্কা দিয়ে বললেন, রশিদ, এই রশিদ, দরজা খোল, তাড়াতাড়ি খোল। রশিদ অসহায় চোখে ফুলবানুর দিকে একবার তাকালো, তারপর উঠে গিয়ে দরজা খুলে দিল। রশিদের মা এসে ফুলবানুকে কাঁদতে দেখে তাড়াতাড়ি ফুলবানুকে সস্নেহে জড়িয়ে ধরলেন। ফুলবানুও জড়িয়ে ধরল। তিনি আদুরে গলায় বললেন, কি হয়েছে আম্মা, কান্তাছো কেন? ফুলবানু কিছুই বলছে না, শুধু কাঁদছে। রশিদের মা রশিদের দিকে তাকাতেই রশিদ দ্রুত বলে উঠল, আমি কিছু করি নাই, আমি তো খালি ভাইজানের কথা মতো করে আংটি দিতে লইছিলাম, আর ওই কাইন্দা দিছে। রশিদের মা কিছু বললেন না। তিনি জানেন এই সময়ে সব মেয়েরাই ভয় পায়, আর ফুলবানু তো অনেক ছোট, ভয় পাওয়াটাই স্বাভাবিক। না, ফুলবানুকে আর রশিদকে একসাথে থাকতে দেওয়া যাবে না। আজও দিতেন না তিনি, শুধু নিয়মের জন্য রাখা হয়েছিল। ফুলবানুর মাসিক হয়নি এখনো, রশিদের কাছে ওকে থাকতে দেওয়া যাবে না। রশিদের মা রশিদকে উদ্দেশ্য করে বললেন, রশিদ আর কি বলবে, মায়ের কথার খেলাপ সে হতে পারবে না। মনে কষ্ট নিয়ে মাথা ঝাঁকালো। রশিদের মা ফুলবানুকে নিয়ে চলে গেলেন, আর রশিদ সেই দিকে অসহায় চোখে তাকিয়ে রইল, মনে মনে ভাবছে, সান্দেলাহান বউটা আমার সত্যি এক্কেরে পোলাপান, কিছুই বুঝে না, খালি কান্দে। বউটা আমার কবে বড় হইব? ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি। ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই। ও কালো চোখে পড়ে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপে সাগরে, যত দেখি স্বাদ মিটে না, ফিরে ফিরে চাই আমি। ও কালো চোখে পড়ে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপে সাগরে, যত দেখি স্বাদ মিটে না, ফিরে ফিরে চাই আমি। পথের ধারে নাম হারা ফুল ফুটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যাই ভরায়ে, আমার এই অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যাই ভরায়ে, আমার এই অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি, ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই। রেডিওতে গান বাজছে, আর তা মনোযোগ দিয়ে শুনছে ফুলবানু। সে অবাক, এই জিনিসটা কখনো দেখেনি সে। শুনেছিল তার বাবার কাছ থেকে যে জমিদারের কাছে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে গান বাজে, কিন্তু ফুলবানু তা দেখেনি কোনোদিন। ফুলবানু কিছুক্ষণ পর পর অবাক চোখে সেটা দেখছে, আবার চোখ জোড়া বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে গান শুনছে। আর তাকে মনোযোগ দিয়ে দেখে চলছে রশিদ, বেগুনি রঙের শাড়ি, সাথে কিছু গয়না আর চোখে কাজল, গোলাপি ঠোঁট জোড়ায় মৃদু হাসি, কি যে সুন্দর দেখাচ্ছে। রশিদ ফুলবানুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পা দুটো দ আকৃতিতে বসে আছে, ফুলবানুর হাত দুটো হাঁটুর উপরে, তার উপরে মাথা রাখা, চোখ বুজে আছে সে। রশিদ আর দিন দুনিয়ার খেয়াল নেই,
সে তো ফুলবানুর মাঝে নিজের দুনিয়া দেখতে ব্যস্ত। মেয়েটার হাত ধরতে ইচ্ছে করছে রশিদের, কিন্তু সেই সাহস নেই তার, কারণ যা বউ তার, দেখা যাবে একটু কাছে গেলে কেঁদে কেটে দুনিয়া ভাসিয়ে ফেলবে। পরে তার মা এসে তাকে ঝাঁটা পেটা করবে তার আদরের বউকে কাঁদানোর জন্য। গ্রামের মেঠো পথে চলছে গরুর গাড়ি। গরুর গাড়ি দিয়ে আজ ফুলবানু নিজের বাবার বাড়ি যাচ্ছে, সাথে আছে রশিদ আর রশিদের ছোট্ট ভাই। নদীর পাড়ে ঘেঁষে তাল গাছ, নারকেল গাছও দেখা যাচ্ছে। শো শো বাতাসের কারণে বৃষ্টি হয়েছে উত্তাল ঢেউ। বসন্তকাল, তাই চারিদিকে ফুলের গ্রানে মোহিত। সদূরে কদম গাছটাতে অসংখ্য কদম ফুল ফুটেছে, দেখতে কি যে ভালো লাগছে। ফুলবানু গরুর গাড়ির পর্দা সরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। কদম গাছটায় তার চোখ আটকে গেল। যে করেই হোক তার কদম ফুল চাই, চাই মানে চাই। ফুলবানু আর চোখে রশিদের দিকে তাকালো, লোকটা তাকেই দেখছে। ফুলবানু ভেবে কুল পায় না কি এত দেখছে সে। তার এমন চাহনির কারণে তো ফুলবানু তাকে আরো বেশি ভয় পায়। এত ভয় পাওয়ার কারণ সে পুতুলের কথাটাও জিজ্ঞাসা করতে পারছে না। লোকটা তাকে ওয়াদা করেছিল, সে যদি না কাঁদে তাহলে লোকটা তাকে পুতুল দেবে। কোথায় দিল? আজ 2 দিন হয়ে গিয়েছে, সে পুতুল দিবে কি? মনে হয় পুতুলের কথা ভুলেই গিয়েছে, সেজন্যই ফুলবানু অভিমান করেছে, অনেক অনেক বেশি অভিমান। 2 দিন তাদের বাড়িতে ছিল তাই কিছু বলতে পারেনি। আজ ফুলবানুর মা, বাবা, ভাইয়া, দাদির কাছে যাচ্ছে, দেখাবে ফুলবানু কি জিনিস। সে আর যাবেই না তার সাথে। যদি কিছু করতে আসে ফুলবানু সেই দিনের মতো মাথায় বাড়ি দিয়ে দিবে। সেদিন আসতে দিয়েছিল তাই শুধু কপাল ফেটে গিয়েছিল, কিন্তু পরের বার অনেক জোরে দিবে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ফুলবানু। আনমনে রশিদের মুখে ভেঙচি কেটে দিল ফুলবানু। হঠাৎ ফুলবানুকে তার দিকে তাকিয়ে মুখ ভেঙচি মারাতে হক চকিয়ে যায় রশিদ। কি হলো? মেয়েটাকে তাকে মুখ ভেঙচি মারলো কেন? আর মুখটাই কেমন আলুর মতো ফুলিয়ে রেখেছে। এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল, তবে এখন কি হলো? গরুর গাড়ি থেকে নেমে ফুলবানুকে জিজ্ঞাসা করবে ভেবে নিল রশিদ। ফুলবানুর বাড়ির কাছে যেতেই তাই বেশি সময় লাগবে না। ওরা গরুর গাড়ি থেকে নেমে আসলো। ফুলবানু তো ফুলবানুই, নামতে দেরি, তার দৌড় মারতে দেরি হয়নি। ফুলবানুর মা মেয়েকে জড়িয়ে ধরলেন, পরম মমতাময় আবেশে জড়িয়ে নিল নিজের সন্তানকে। ইব্রাহিম আর নান্নু মিয়া রশিদ আর তার ছোট ভাইকে এগিয়ে আনতে গেলেন। রশিদের সাথে করে নানান জিনিস এনেছেন। ইব্রাহিম তার নিজের হাতে নিলেন। রশিদ দেখছেন নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে। প্রিয়জনদের কাছে পেয়ে কতটাই না খুশি মেয়েটা। রশিদের মুখটাও হাসি ফুটল। মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরল। নান্নু মিয়া মেয়েকে আদর করলেন। ফুলবানু ভাইকেও জড়িয়ে ধরল। তারপর দাদির কাছে গিয়ে তার কত সত্য কথা লাফিয়ে লাফিয়ে দাদির সাথে কথা বলছে। দাদি বললেন, এ সেরি ঘরে যাই এলো হেরব দাদিরে যা কো আর কো, আমি হারা দিন আইজারা থাহি, আমি বইয়া বইয়া হুনুম। ফুলবানু বলে, এ বুড়ি, আমার সময় নেই। কতদিন হইল জানো তুমি? আমি এখন মাঠে যামু, সে তারারে দেখি না কতদিন। আই হ্যাঁ ক কিসে রে নয়া জামাই থুইয়া তুই এখন গ্রামে ঘুমাবি? দাদির কথায় কি আর কানে নেওয়া যায় ফুলবানুর? সে এক দৌড়ে পগার পার। শাড়ি পরিহিত একটা ছোট্ট পরি দৌড়ে চলে যাচ্ছে। প্রাণোচ্ছল তার খিলখিল হাসিতে চারপাশ মুখরিত। মাথায় ঘোমটা খুলে শাড়ির আঁচল তার মাটি সাপের ন্যায় ফুলবানুর পিছন পিছনে যাচ্ছে। খোপাটাও খুলে গেল। দাদি চেঁচালেন, ফুলবানু হো ফুলবানু, ফুলবানু রে সেরি যাই না, হই না যা।
ফুলবানু পিছনে ফিরল। দমকা হাওয়া তার লম্বা কেশগুলো দোল খেয়ে ফুলবানুর চোখে মুখে এসে বাড়ি খেল। ফুলবানুর মুখে হাত দিয়ে খিলখিল হেসে উঠল। আহা, সেই কি অপূর্ব দৃশ্য! রশিদ প্রেমে পড়েছে ফুলবানুর, একবার, দুবার, শতবার, হাজারবার। আর জীবন যতদিন আছে তার সেই এক নারীর প্রেমেই পড়বে শতবার। নান্নু মিয়া ডাকে রশিদের ধ্যান ভাঙল। তিনি রশিদকে ডাকে রশিদের ধ্যান ভাঙল। তিনি রশিদকে ঘরে যেতে বলেছেন আর ফুলবানুর কথা চিন্তা করতে মানা করলেন। মেয়েটা বাচ্চা, বুঝে না, এটা সেটা বুঝালেন। রশিদ ভদ্রভাবে মাথা দুলালো, তারপর ঘরের দিকে চলল। জামাই আদর করবেন না বুঝি? ফুলবানুর মা নানান রকম খাবার পরিবেশন করলেন রশিদের সামনে। রশিদ খাবার দেখে এক ঢোক গিলল। এত এত খাবার সে খাবে কিভাবে? সবকিছু থেকে অল্প অল্প খেয়ে রশিদের পেট ভরপুর। সে এখন আর নড়তেও পারছে না। রশিদের অসহায়ত্ব বুঝতে পেরে দাদি বারণ করলেন, আর খাওয়া লাগবে না। ইব্রাহিমকে বলে দিলেন ঘাটের কাছে তাদের বসার জন্য তৈরি মাচায় নিয়ে যেতে। সেখানে ছাউনি আছে, রশিদ সেখানে বাতাসে বসে বিশ্রাম নিতে পারবে। ঘাটের কাছে তৈরির মাচার কাছে আসতেই রশিদের চোখ ছানা ভরা। একটু দূরেই দেখা যাচ্ছে ফুলবানুকে। সে আপাতত কোমরে আঁচল গুজে কুতকুত খেলছে। মাঠের সাথে সে তারাও আছে। রশিদ দেখছে ফুলবানুকে। এই দেখার শেষ নেই। দুদিন হলো তারা ফুলবানুর বাড়িতে। আজ তারা চলে যাবে। জামাই বাজার সুসম্পন্নভাবে সম্পূর্ণ হয়েছে। আজগর আলী আর রশিদের বড় ভাইও আজ এসেছে, সাথে আরো কয়েকজন আছে। ছেলের বউ নিতে এসেছেন তারা। বিশাল আয়োজন তাদের জন্য করছেন নান্নু মিয়া। আজগর আলী বারণ করেছেন এত কিছু না করতে। তারা মেয়ে দিয়েছেন, এটা তো বেশি, তাই না? এত সবের কি দরকার? নান্নু মিয়া একটাই কথা, তার একমাত্র মেয়ের জন্য এসব নিতান্তই অনেক অল্প। সাধ্য থাকলে তিনি আরো কিছু করতেন। রশিদের মন ভালো নেই, একদম ভালো নেই। আজ সারাটা দিন এসে ফুলবানুকে দেখেনি। এখানে এসেও একদণ্ড মেয়েটাকে ঠিকঠাক দেখতেও পারছে না। এখানে এসেও ফুলবানু দাদির কাছে ঘুমিয়েছে। রশিদের সাথে ঘুমাতে বলায় ফুলবানু জোরে জোরে কেঁদে কেটে অস্থির। সেই সন্ধেবেলায় সে ঘরে চলে উঠে বসেছিল। তার একটা কথা, সে রশিদের ধারের কাছেও যাবে না। অবশেষে রশিদ তার সাথে ঘুমাতে বারণ করার পর ফুলবানুকে বুঝিয়ে শুনিয়ে চাল থেকে নামানো হয়েছে। মেয়েটাকে তাকে দেখলেই মুখ ফুলিয়ে রাখে। কেন রাখে সে জানে না। রশিদ বাড়ি যাওয়ার জন্য তৈরি। এর মধ্যে খবর নিয়ে এলেন রশিদের ছোট ভাই, ফুলবানু নাকি যাবে না তাদের সাথে। তা শুনে রশিদ ছুটল ফুলবানুকে আনতে। বড় এক গাছের মগডালে পা ঝুলিয়ে বসে আছে ফুলবানু আর পেয়ারা খাচ্ছে। সে পণ করেছে সে যাবে না ও বাড়িতে। কেন যাবে? পুতুল খেলা শেষ, তাহলে কেন যাবে? আর রশিদ তাকে ওয়াদা করেছিল যে সে ফুলবানুকে পুতুল কিনে দেবে, তাও দেয়নি, তাই সে যাবে না। গাছের নিচে এসে দাঁড়ালো রশিদ। অসহায় চোখে তাকালো মগডালে বসে থাকা ফুলবানুর দিকে, যে আপাতত মনোযোগ দিয়ে পেয়ারা খাচ্ছে। রশিদ অত্যন্ত দুঃখিত আর মায়াবী কণ্ঠে ডাকলো, ফুলবানু, ও ফুলবানু, ও ও বউ। ফুলবানু নামক আস্তে এক মায়াপরীর চালে এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে এখন উঠতে বসতে এই একটা ব্যক্তির ধ্যানে মগ্ন থাকে সারাক্ষণ। ভালোবাসা নামক বেড়াজালে আটকে গেছে সে, যার একমাত্র কারণ ফুলবানু। কি আছে এই মেয়েটার মাঝে যা রশিদের প্রেমিক সত্তাকে এইভাবে গভীর থেকে নাড়িয়ে দিয়েছে একদম? প্রিয় মানুষটির সামান্য কষ্ট এখন রশিদ সহ্য করতে পারে না। এই যে ফুলবানু কাঁদছে, রশিদের মোটেও ভালো লাগছে না। মেয়েটার কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে এসেছে। এমনিতেই ফুলবানু অনেক সুন্দর, তাই কান্নার কারণে চেহারাটা বেশি লাল হয়ে গিয়েছে। রশিদ শুকনো ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে গেল ফুলবানুর কাছে। আস্তে করে বসলো ফুলবানুর পাশে। আস্তে করে বলে, ফুলবউ, কান্দিস না। এত কাঁদলে তুই কষ্ট পাবি, আর তুই কষ্ট পাইলে আমার কষ্ট হয়।
ফুলবানু চমকে পাশে বসা রশিদের দিকে তাকালো, তারপর দ্রুত আর একটু দূরে সরে গিয়ে বসলো, কিন্তু কিছুই বলল না। রশিদ আদরে গলায় আবারও বলে, ফুলবউ কানলে আমি তারে পুতুল কিনা দিতাম না। ফুলবানু কান্না চোখেই তাকায় রশিদের দিকে। লোকটা তাকে পুতুল কিনে দিবে বলেছে, কিন্তু সে তো আর গলবে না রশিদের এই মিষ্টি মিষ্টি কথায়। সেইবার রশিদ ফুলবানুকে পুতুল কিনে দিবে বলেছিল, কিন্তু কিনে দেয়নি। ফুলবানু অভিমান করেছে, ভীষণ বড় অভিমান করেছে। এই অভিমান এত তাড়াতাড়ি গলবে না। ফুলবানু চোখ মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে গেল। রশিদ অসহায় চোখে তাকালো। ফুলবানুকে এইভাবে দেখতে তার মোটেও ভালো লাগছে না। রশিদ বলে, হাসা কইতাছি, পুতুল কিন্তু দিতাম না এত কানলে। ফুলবানু ঘাড় ঘুরিয়ে তাকালো রশিদের দিকে, বলল, লাগতো না আপনার পুতুল, আপনি এমনিও আমার পুতুল দিতেন না, আমি জানি। রশিদ চোখ ছোট ছোট করে তাকালো, বলল। এমতে ফুলবানু হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতেই বলে, সেই দিন পালকিতেও কইছিলেন পুতুল দিবেন, আজকে 5 দিন হইয়া গেল এখনো দিতাছেন না। আর আপনি কি বুঝবেন? হ্যাঁ, আমার দুঃখ আমি আমার আম্মার কাছে যাব, আমার আম্মার কাছে দিয়েন, আমার লাগতো না পুতুল। রশিদ এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। ফুলবানুর কথাগুলো শুনে ওর মন খারাপ হয়ে গেল। আসলেই তো মেয়েটা ওর পরিবার ফেলে চলে এসেছে এখানে, তাও তাকে জোর করে আনা হয়েছে এক প্রকার। আবার রশিদ তাকে পুতুল দেওয়ার কথাও বলেছিল, রশিদ সেটাও দেয়নি। আর দিবেই বা কিভাবে? এতদিন তো কম খাটুনি যায়নি ওর ওপর দিয়ে। এত এত কাজের মাঝে এই কথাটা সে ভুলেই গেছে। ইস, কিন্তু তার বউটা তো এই কথা ঠিক মনে আছে। বিয়ের পর এই একটা জিনিসই তো চেয়েছে সে রশিদের কাছে, রশিদ সেটাও দিতে পারেনি। বউয়ের আবদার না রাখতে পারলে এই তো এত টাকা পয়সা দিয়ে রশিদ করবেটা কি? রশিদ আনমনে কথাগুলো ভাবছিল। এরই মাঝে রশিদের মায়ের গলা শোনা গেল। রশিদ চট করে উঠে দাঁড়ালো। রশিদের মা ঘরে ঢুকতেই দেখলেন ফুলবানু কাঁদছে। তিনি চোখ গরম করে রশিদের দিকে তাকাতেই রশিদ তাড়াতাড়ি বলল, আমি কিছু করি নাই ফুল রে, ওর আম্মার লাগা কান্দাছে। তুমি আমার ডর দেহ কে? আমি কি করছি? রশিদের মা স্থির হলেন, আস্তে করে ফুলবানুর পাশে বসলেন। মায়া ভরা দৃষ্টিতে ফুলবানু চেহারার দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, আমার আম্মাডায় কান্তাছে কে? এই কয়দিনে ফুলবানু নিজের শাশুড়িকে অনেকটাই আপন ভেবে নিয়েছে। আর রশিদের মাও ফুলবানুকে ভীষণ আদর করেন। তাই ফুলবানু কাঁদতে কাঁদতেই বলে, তারপর আবার রশিদের দিকে তাকিয়ে বলে, এই কাল্লা বেটা আমারে জোর কইরা এইখানে নিয়ে আইছে, আমি আম্মার কাছে যাইতাম। রশিদের মা দুহাতে ফুলবানুর চোখের পানি মুছে দিলেন। তারপর ফুলবানুকে বুকে জড়িয়ে ধরল। ফুলবানু নিজের শাশুড়িকে আঁকড়ে ধরল। তিনি বললেন, দেখো তো আমার বুকে মাথা রাখলে কি আর কষ্ট লাগে? ফুলবানু কান্না থেমেছে, তাও কেঁপে কেঁপে উঠছে সে। ফুলবানু বলে, বেশি না, অল্প অল্প কষ্ট লাগতেছে এখন। রশিদের মা হাসলেন। ছেলের বউটা তার বড্ড ছোট, নিজের মেয়ে একটা তার। একেই তেতুনি কোলে পিঠে বড় করবেন, একজন বুঝদার বানাবেন। বড় ছেলের বউটাকেও তো পারলেন না। রশিদের মা আর 5টা শাশুড়িদের মতো অত কঠোর নন। তিনি তার ছেলের বউদের ভীষণ ভালোবাসেন, কিন্তু এত আদর যত্ন করেও তিনি বড় ছেলের বউটাকে মনের মতো ভালো মানুষ করতে পারলেন না। মেয়েটার ভিতরে অহংকারে ভরপুর। রশিদের মা দীর্ঘশ্বাস ছাড়লেন। ফুলবানুর মুখটা উঠিয়ে পরম মমতা নিয়ে চুমু খেলেন। জিজ্ঞাসা করলেন, রশিদ তোমারে জোর কইরা নিয়ে আইছে? ফুলবানু উপর নিচ মাথা নাড়ালো, তারপর বলে, হুদা হইয়াও না। এই কাল্লা বেটা আমারে পালকিতে কইছিল কি, আমি যদি না কান্দি হেলে আমারে পুতুল কিনা দিব। আর আজকে 5 দিন হইয়া গেছে এখন আমারে পুতুল কিনা দেয় নাই। রশিদের মা ফুলবানুর কথায় ধরন দেখে ফিক করে হেসে দিলেন। এদিকে রশিদ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। নিজের মায়ের সামনে নিজের বউ ওর মান সম্মানের ইজ্জত শেষ করে দিল। কি এতক্ষণ ধরে কইল বেটা, কাল্লা বেটা কাল্লা বেটা বলতেছে ওকে। কেউ না থাকতেও
তাও একটা কথা, এমনিতেই তো রশিদের সামনে গুলি মারলেও কথা বের হয় না, এখন তার মায়ের সামনে এভাবে তাকে অপমান করা হচ্ছে। মায়ের ডাকে ধ্যান ভাঙে রশিদের। রশিদ, হুন্না যা। রশিদ মায়ের কাছে এসে দাঁড়ালো, বলল, বলো কি বলবা? রশিদের মা শাসনের করার ন্যায় বললেন, আমার আম্মারারে কান্দাইছস তুই? তারে পুতুল কিন্না দেওয়ার কথা কইয়া কিন্না দেস নাই। এখন যা, সোড্ডারে লইয়া বাজার থাইক্কা আমার আম্মাডার লাগি পুতুল কিন্না নিয়ে আয়, নাইলে তোর আইসকা ঘরে জায়গা নাই। রশিদ বিস্ময় নিয়ে তাকালো। মাত্রই তো ফিরলো ও বাড়ি থেকে, এখন আবার যাবে বাজারে? কি আর করার, মায়ের কড়া নির্দেশ পালন তো করতেই হবে। রশিদ আর চোখে একবার তাকালো ফুলবানুর দিকে। সে আপাতত খুশি, কি সুন্দর তার মায়ের সাথে কথা বলছে। কেউ দেখলে বলবেই না যে এরা শাশুড়ি বৌমা, কখনোই না। রশিদ মনে মনে দোয়া করলো তার মা আর বউ যেন সারা জীবন এভাবেই থাকে। রশিদ বেরিয়ে গেল নিজের ছোট্ট বউয়ের জন্য পুতুল আনতে। এদিকে ফুলবানু নানান সব গল্প করছে নিজের শাশুড়ির সাথে, আর রশিদের মা তাকে এটা সেটা বলে গল্প শোনাচ্ছেন আর খাইয়ে দিচ্ছেন। ইস, সব শাশুড়ি মায়েরা যদি এমন হতো তাহলে সংসার কত সুখে থাকতো, তাহলে সংসার হতো সুখে ভরা। আবার ছেলের বউদেরও তো ভালো হওয়া লাগে, কারণ কখনোই এক হাতে তালি বাজে না। অনেক সময় ছেলের বউরাও খারাপ হয়। রশিদের বড় ভাইয়ের বউ রাগে ফুসফুস করছে, তার শাশুড়ি এই দুদিনে আসা গরিব ঘরের মেয়েটার প্রতি এত আদিক্ষেতা সে সহ্য করতে পারছে না। হ্যাঁ, মানছে ফুলবানু একটু বেশি সুন্দর চেহারার গঠনও আর গায়ের রঙেও, তাতে কি? তার বাবার তো অনেক টাকা, এই মেয়েরা তো গরিব। ফুলবানু কি ওর নখের যোগ্য হবে? রশিদের বড় ভাইয়ের বউ মুখ ভেঙচি কেটে চলে গেল। প্রায় সন্ধ্যা সময় ফিরে এলো রশিদ, সাথে করে পুতুলও এনেছে। তাও কত ঘোরা লেগেছে তার। মেলা ছাড়া পুতুল পাওয়া বড়ই কষ্টের। মাথায় ঘাম মুছে নিল রশিদ, এগিয়ে গেল নিজের শোবার ঘরের দিকে। গিয়ে দেখে ফুলবানু পড়ছে। এ কদিনে বেশ পড়ালেখার গাফলতি গিয়েছে। শাশুড়ি মা তাকে পড়তে বলেছেন। ফুলবানু এখন 2য় শ্রেণীতে পড়ছে। রশিদ ফুলবানুর কাছে এসে দাঁড়ালো, বলল, ফুলবউ, একটু বাতাস কইরা দে তো, অনেক গরম দিতাছে। ফুলবানু শুধু তাকালো একবার, কোনো প্রতিক্রিয়া করলো না। রশিদ তাই বলে, আচ্ছা ঠিক আছে, আমারে বাতাস না দিলে আমিও পুতুল দিতাম না, এত কষ্ট করে পুতুল কিনে আনলাম। ফুলবানু চট করে তাকালো, বলল, পুতুল আনছেন? হ। তাইলে দেন। দিমু না, আগে আমারে বাতাস করো। ফুলবানু চুপচাপ উঠে দাঁড়ালো। বেড়ায় গোজা হাত পাখা নিয়ে রশিদের পাশে বসলো। অনেকক্ষণ বাতাস করলো। রশিদ এইবার বলে, থাক, আর লাগতো না, এই নে তোর পুতুল। ফুলবউ। ফুলবানু পুতুল নিয়ে মিষ্টি হাসলো। রশিদ প্রাণ ভরে সেই হাসি দেখলো। মেয়েটা পুতুল পেয়ে কত খুশি। রশিদ ফুলবানুর এক হাত আঁকড়ে ধরলো। অমনি ফুলবানু ও মাগু বলে চিৎকার করে উঠল। রশিদের গেল মেজাজটা খারাপ হয়ে। এই মেয়েটা কেন এমন করে? রশিদ একটু ধরলেই চেঁচামেচি করে। রশিদের পাশে রাখা হাত পাখা দিয়ে ফুলবানু হাত দিয়ে একটা বাড়ি, বলল, এই সেরি, চিল্লাস কে? বুঝোস না কে? আমি তোর জামাই লাগি, তুই আমার বউ, আর জামাই বউকে ধরতে পারে? ফুলবানু আর কি বলবে, সে আপাতত ভ্যা ভ্যা করে কাঁদছে। মাত্রই ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে লালচে আভা ছাড়ছে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল বিধায় আজ ঘাসগুলো ভীষণ সতেজ দেখাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো ঘাসের গায়ে এমনভাবে লেপ্টে আছে, এখনো লেপ্টে আছে। সূর্যের লালচে আভায় পড়ায় মুক্তোর ন্যায় জ্বলজ্বল করছে। বাড়ির আশেপাশে মেহগুনি গাছের ছড়াছড়ি, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। টিনের চালে সেই পানিগুলো পড়ায় এখনো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। পাখিদের কিচিমিচির শব্দে পরিবেশের কোলাহলে ভরপুর। রশিদের মা নামাজ পড়ে ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে ফেলেছেন। এখন তিনি হাঁস মুরগিকে খাবার দিতে ব্যস্ত। আসগর আলীকে দেখা যাচ্ছে গোয়াল ঘর থেকে গরু বাহির করছেন।
পাশের ছোট্ট একটা ঘরের মধ্যে 6 কি 7টা ছাগলও সেখানে বাহির করে মাঠে নেওয়া লাগবে। রশিদ নামাজ পড়ে এখনো বারান্দায় ঘুমাচ্ছে। ফুলবানু এক পলক রশিদের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে ঘর থেকে বের হলো। নামাজ পড়ে বসেছিল আর শাশুড়িমা বলেছেন ভোরের আলো না ফুটতে বাহিরে যেতে না, তাই সে বাহির হয়নি। কিন্তু এখন তো বেলা হয়ে যাচ্ছে, তাই আলতো পায়ে ফুলবানু হাতটা ধরল বাহিরে যাওয়ার জন্য। সাথে সাথে তার পায়ের পরিহিত নুপুর জোড়ায় অদ্ভুত তরঙ্গের ঝংকার দিয়ে উঠল। সেই ঝংকারে একরাশ প্রেমময় বার্তা নিয়ে রশিদের কানে পৌঁছালো। একবারে গিয়ে বাড়ি খেয়ে হৃদয়ের ভালোবাসা নামক বাসায় তোলায়। ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল তার, কারণ সে জানে এই যে তার ফুলবানু নুপুরের আওয়াজ। এই আওয়াজটা বড্ড আপন হয়ে গিয়েছে রশিদের কাছে। প্রতিদিনই এই আওয়াজ কানে বাজে, সে ঘুম থেকে জেগে ওঠে। রশিদ আর ফুলবানুর বিয়ে হয়েছে আজ প্রায় 1 মাস হলো। ফুলবানু এখনো রশিদকে ভয় পায়। রশিদ বুঝে না কেন সে ফুলবানু এত তাকে ভয় পায়। কাছে গেলে কান্নাকাটি করে। অবশ্য উপহারের কথা বললে ফুলবানু মন ভালো হয়ে যায় একদম। তখন যা একটু কথা বলে, কিন্তু বেশ দূরত্ব বজায় রেখে তার থেকে। সারাদিন রশিদ ফুলবানুকে কাছে পায় না। মেয়েটা সারাদিন তার মায়ের সাথে আঠার মতো চিপকে থাকে। রশিদ তাই প্রতিদিন কিছু না কিছুই ফুলবানুর জন্য আনে। এতে তো মেয়েটা তার সামনে 2-4টে কথা বলে, এটাই অনেক রশিদের কাছে। রশিদ চৌকি থেকে নেমে বাহিরে বেরিয়ে এসে দেখে ফুলবানু তার মায়ের সাথে কি যেন নিয়ে কথা বলছে। রশিদ আরো একটু এগিয়ে গেল। রশিদ, আম্মা জানেন আপনার এই বাচ্চা মুরগিটা অনেক খারাপ, আপনার পোলার মতো। রশিদের মা হেসে দিলেন ছেলের বইয়ের কথায়, বললেন, কেন আমার এই মুরগি তোরে কি করছে? বজ্জাত মুরগিটা আমারে কালকা এমন দৌড়ানি দিছে, আমি বাড়ির পিছে সেই মেহগনি গাছটার লগে যাইয়া উষ্টা খাইছি। রশিদের মা হেসে দিলেন হু হা করে। রশিদও হাসছে ফুলবানুর কথায়। রশিদের মা জিজ্ঞাসা করলেন, তুই কি কিছুই করস নাই? তোরে খামোখা দৌড়ানি দিতে যাইব কে? ফুলবানু আমতা আমতা করছে। রশিদও অপেক্ষায় আছে শোনার জন্য। ফুলবানু মিনমিনে কণ্ঠে বলল, মানে এইটার লগে এই যে বাচ্চাটি না, হেই দিয়ে আমার অনেক ভাল লাগছে। দেখলেই আদর করতে মন চায় খালি। হেই লাইগাই আমি একটা বাচ্চা ধইরা একটু আদর করছিলাম। মা গো মা, আমার এমন দৌড়ানি দিল। এইবার আজগর আলীও হেসে দিলেন। তিনি গরু বাহির করছিলেন। ফুলবানুর কথায় থেমে গিয়ে হুহা করে হাসছেন। সাথে সাথে হাসছেন রশিদের মা। এইবার রশিদও ফিক করে হেসে দিল। ফুলবানু মুখ ফুলিয়ে অভিমান চোখে তাকালো সবার দিকে। ফুলবানুকে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রশিদ হাসি থামিয়ে দিল। না হলে দেখা যাবে তার সাথে আর কথাই বলবে না, যাও বলে তাও থামিয়ে দেবে। রশিদের মা একটা মুরগির বাচ্চা হাতে নিলেন, তারপর ফুলবানুর হাতে ধরিয়ে দিল। ফুলবানু চমকে উঠে বড় বড় চোখে তাকায় শাশুড়ি মায়ের দিকে। ভয়ার্থ গলায় বলে, আম্মা কি কইলেন এইটা? এখন আমারে ঠোকর দিতে আইবো? আইব না, আমি আসি না, তুমি আদর করো যতক্ষণ মন চায়। ফুলবানুর ঠোঁটে ফুটে উঠল চওড়া হাসি। মিষ্টি করে হেসে মুরগির বাচ্চাকে আদর করে দিয়ে ছেড়ে দিল। রশিদ প্রাণ ভরে কতক্ষণ ফুলবানুকে দেখে নিয়ে পুকুর পাড়ে গেল দাঁত মাজতে, হাত মুখ ধুতে। ঘাটে এসে মনে পড়লো সে গামছা আনেনি, তাই হাঁক ছেড়ে ডাকলো, রশিদ আম্মা গামছাটা দিয়ে যাও। রশিদের মা উঠানে ঝাড়ু দিচ্ছেন। বড় ছেলের বউটা মাত্র উঠেছেন। যখন কাজ সব শেষ, তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। ফুলবানুর দিকে তাকালেন। তিনি জানেন ফুলবানু রশিদকে ভয় পায়, তবু আদরি গলায় বলে, আম্মা যাও তো, রশিদের লাইগা গামছা লইয়া যাও। ফুলবানু কাচুমাচু হয়ে গেল। রশিদকে সে ভয় পায়, কিন্তু শাশুড়ি মা এত সুন্দর করে বলছেন যে ফুলবানু নাও করতে পারছেন না। ঘর হতে গামছাটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পুকুরের দিকে। 1 পা 2 পা করে পুকুরে নেমে গিয়ে রশিদের পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে রশিদ পেছন ঘুরে
দেখে ফুলবানু দাঁড়িয়ে আছে, তার হাতে গামছা। রশিদের ঠোঁটের কোণে উজ্জ্বল এক হাসি উকি দিল, হাত বাড়িয়ে গামছাটা নিল। ফুলবানু চলে যেতে নিতেই ফুলবানু শাড়ির আঁচলের কোণে চেপে ধরল। ফুলবানু মুহূর্তেই জমে গেল ভয়ে, চোখে পানি চলে এসেছে। রশিদ বলল, আমি এখানে যতক্ষণ আসি দাঁড়ায় থাকবি, নইলে পুকুরে ফিক্কা মারুম।